সন্ধ্যা ৬টা, জুনের মাঝামাঝি। আকাশে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি নামেনি। সারাদিনের গুমোট গরমে শহরটা হাঁসফাঁস করছে। সৌম্যর অফিস থেকে ফেরার পথে বন্ধু অনিকেতের বাড়ি হয়ে ফিরছিল। স্টার্ট আপ নিয়ে ঘণ্টাখানেক তর্ক হয়েছে। মাথাটা এখন পুরো জাম হয়ে আছে। অনিকেতের বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি হেঁটে এসে আর এই উৎকট গরমে সৌম্যর গলা শুকিয়ে কাঠ। বাস স্ট্যান্ড লাগোয়া একটা দোকানে ঢুকলো কোল্ড ড্রিঙ্কস নিতে। একটা 7 আপ, 750 ml। সৌম্য ঘাম মুছল রুমাল দিয়ে। দাদা, 1 প্যাকেট গোল্ড ফ্লেক লাইট। কথাটা কানে যেতেই সৌম্যর ঘাটটা আপনা থেকেই ঘুরে গেল। মেয়ে গলায় সিগারেট চাওয়া, তাও আবার একদম স্পষ্ট, কোনো জড়তা নেই। ভ্রু কুঁচকে গেল ওর। গ্রাম থেকে উঠে আসা সৌম্য এখনো মনে হয় মধ্যযুগীয় মানসিকতা পুরোপুরি ত্যাগ করতে পারেনি। মেয়েদের সিগারেট খাওয়াটা যে দেখেনি তা নয়। অস্ট্রেলিয়ায় দেখেছে ঠিকই, দেশে ফিরে কলকাতায় হলেও তাও ঠিক ছিল। কিন্তু এই মফস্বলের পাড়ায় এত সাবলীলভাবে এখনো এসবে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি সে। তাকিয়ে দেখল বছর 24-এর একটা মেয়ে। গায়ের রং শ্যামলা, রোদে পোড়ানা, জন্মগত। চোখ দুটো শান্ত দিঘির মতো, অথচ ভেতরে কেমন একটা নিঃশব্দ ধারালো ভাব, যেন কিছু বলতে চায়, কিন্তু গভীর শান্ত নদীর মতো চুপ করে থাকে। কপালের উপর কয়েক গাছে অবাধ্য চুল এসে পড়েছে, ঘামের সঙ্গে লেপ্টে আছে। কানের পাশ দিয়ে সরু সরু বিনুনি করা, তাতে নীল সুতো জড়ানো। পরনে ফেডেড জিন্স, হাঁটুর কাছে একটু ছেঁড়া, ওপরে হালকা সবুজ হ্যান্ডলুম কুর্তি, গলায় একটা সবুজ ওড়না পেঁচানো। এক পাশ ঝুলছে, বা সাইডে ক্যানভাসের ব্যাগ কাঁধে ঝোলানো, তাতে রঙের ছিটে, কোথাও আল্ট্রামেরিন, কোথাও ক্রিমসন, কোথাও কাঁচা হলুদ। ব্যাগের এক কোণে AIFA লেখা, সম্ভবত কোনো আর্ট ইনস্টিটিউট। ডান হাতে একটা স্কেচবুক, মলাটটা মুড়ে গেছে। সব মিলিয়ে মফস্বলের আর 5টা মেয়ের মতো মোটেই লাগছে না, যেন এক অসাধারণ উচ্চকিত ব্যতিক্রম। দোকানদার বিনা বাক্য ব্যয়ে প্যাকেটটা বাড়িয়ে দিল, যেন রোজকার ঘটনা। মেয়েটা ব্যাগের সাইড পকেট থেকে একটা কাপড়ের পার্স বের করলো, বাটিকের কাজ করা। টাকা গুনে দিল। প্যাকেটটা নিয়ে ব্যাগের ভেতর চালান করলো। কোনো লুকোছাপা নেই, কোনো অপরাধ বোধ নেই। সৌম্য হা করে দেখছে। এত লক্ষ্মীমন্ত চেহারার মেয়ে সিগারেট খায়? শাড়ি পরে ঠাকুর ঘরে প্রদীপ দেবে এমন মুখ, অথচ চোখের কোণে কি যেন একটা কঠিন বিদ্রোহ জমাট বেঁধে আছে। বাড়ির অন্য কারোর জন্য নিল? বাবার জন্য, দাদুর জন্য? গ্রামে তো মেয়েরা অনেক সময় বাবা দাদুর বিড়ি কিনে আনে। কি দেব? দোকানদারের ডাকে ঘোর ভাঙল। সৌম্য একটু অপ্রস্তুত হলো। হ্যাঁ, একটা 7 আপ, 750 ml। একদম ঠান্ডা দেবেন। দোকানদার ফ্রিজ থেকে বোতল বের করে দিল। সৌম্য 2-3 চুমুকে অর্ধেক বোতল শেষ করলো। ঠান্ডাটা গলা দিয়ে নামতেই আরাম হলো। আর চোখে দেখল মেয়েটা ততক্ষণে দোকান থেকে বেরিয়ে গেছে। গলির রাস্তা দিয়ে দূরে দেখা যাওয়া হলুদ 3তলা বাড়িটার দিকে হাঁটছে। হাঁটার ভঙ্গিটা কেমন যেন উদাসীন, অথচ দৃঢ়, যেন পৃথিবীর তোয়াক্কা করে না। বোতলটা হাতে নিয়ে ফেরার পথে কৌতূহল চাপতে পারল না সৌম্য। মেয়েটার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছে না। ঘুরে এসে দোকানদারকে জিজ্ঞেস করেই ফেলল, দাদা, মেয়েটা কি রোজ নেয় নাকি সিগারেট? দোকানদার হাসল, না দাদা, রোজ নয়, সপ্তাহে 2-3 দিন। ওই যে সামনের হলুদ 3তলা বাড়িটা দেখছেন, ওদের ছোট মেয়ে। ডাকনাম তিতলি। সৌম্য নামটা মনে মনে আওড়ালো। তিতলি মানে প্রজাপতি, নামটা বেশ মানিয়েছে। দোকানদার বলে চলল, বাবা রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার, ভদ্রলোক, ভালো মানুষ। তিতলি দিদি কলকাতায় MA পড়ছে, খুব ভালো আঁকে, দারুণ আবৃত্তি করে, বহু জায়গায় প্রাইজও পায়। এই তো গত সরস্বতী পুজোয় পাড়ার ফাংশানে কি সুন্দর আবার আসিব ফিরে আবৃত্তি করলো। গলাটা কি মিষ্টি! আবৃত্তি করে আবার সিগারেটও খায়। গলা খারাপ হয়ে যায় না? সৌম্য কথাটা না বলে পারল না। ওর গলায় অবিশ্বাস। দোকানদার কাঁধ ঝাঁকালো, কে জানে দাদা, আজকালকার ছেলে মেয়ে।
আমরা বুঝি না, তবে মনটা ভালো। গত বছর পুজোর সময় আমার মেয়ের খুব জ্বর, 104, রাত 12টা, ওষুধের দোকান বন্ধ। তিতলি দিদি শুনতে পেয়ে নিজের স্কুটি নিয়ে গিয়ে হাসপাতালের ইমার্জেন্সি থেকে ওষুধ নিয়ে এসেছিল। ভাবুন একবার, সেই থেকে ওকে আমি অন্য চোখে দেখি। সৌম্য আর কথা বাড়ালো না, চুপ করে গেল। একটা মানুষের কতগুলো দিক থাকতে পারে। 7 আপের বোতলটা হাতে নিয়ে ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো। বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে সৌম্য একবার পিছন ফিরে তাকালো। সামনে হলুদ বাড়িটার 3 তলার বারান্দায় তখন একটা ছোট্ট আগুনের ফুলকি জ্বলে উঠল। তিতলি সিগারেট ধরিয়েছে, ধোঁয়াটা পাক খেয়ে খেয়ে উঠে যাচ্ছে সন্ধ্যার আকাশে, মেঘের সাথে মিশে যাচ্ছে। সৌম্য জানে না কেন, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অচেনা অজানা একটা মেয়ের জন্য, উল্টো স্রোতের জন্য। সৌম্যরা এখানে নতুন ফ্ল্যাট কিনে উঠে এসেছে মাস 8 হলো। অস্ট্রেলিয়া থেকে MBA করে ফিরেছে 2 মাস মতো। মা সেই থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। বাড়ি ফিরেই মায়ের হাঁক, বাবু কাল বিকেলে ফাঁকা আছিস তো? সৌম্য বিরক্ত মুখে তাকালো। আবার? মা প্লিজ, এবার শেষ, এরপর আমি আর কোথাও যাব না। 5টা মেয়ে দেখা হয়ে গেছে। আহা, রাগ করিস কেন? মেয়েটার ফ্যামিলি খুব ভালো। আমার কলেজের সিনিয়র রমাদির বোনের মেয়ে। রমাদি যোগাযোগ করে দিয়েছে। মেয়ের মা নিজে থেকে ফোন করেছিল, কাল সাউথ সিটি মলে ক্যাফে কফি ডেতে দেখা করতে বলছে। তুই আর আমি যাব। সৌম্য জানে না গিয়ে উপায় নেই, নয়তো মা ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করবে। ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট। ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে সিগারেট ধরিয়েছে তিতলি। ধোঁয়াটা ছেড়ে আকাশের দিকে তাকালো। বিকেলের আকাশে হালকা মেঘ জমেছে। দূরে হাওড়া ব্রিজের মাথাটা আবছা দেখা যাচ্ছে। হাওয়ায় ওর কুর্তির হাতাটা উঠছে। কপালের চুলগুলো চোখে এসে পড়ছে বারবার। পেছন থেকে পিউ এসে খোঁচা মারল। কিরে, লেডি দেবদাস হয়ে গেলি যে? বৃষ্টি নামবে মনে হচ্ছে, আগুন নিভে যাবে তো এবার। পিউ পুরো নাম পিয়ালি সেনগুপ্ত, তিতলির স্কুলের বেস্ট ফ্রেন্ড। এখন বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে, কিন্তু পড়াচ্ছে ওর ধ্যান জ্ঞান ইভেন্ট। কলেজের যে কোনো অনুষ্ঠান, ফেস্ট, সরস্বতী পুজো, ফ্রেশার্স, সব কিছুর প্ল্যানিংয়ের মাথা পিউ। একটা ডায়েরি সবসময় ব্যাগে থাকে, রঙিন স্টিকি নোট, হাইলাইটার, টু ডু লিস্ট ছাড়া ওর চলে না। তিতলি বলে, তোর মাথায় একটা গোটা এক্সেল শিট ফিট করা আছে। পিউ হাসে, আর তোর মাথায় রং তুলির গোডাউন। তিতলি ধোয়া ছাড়তে ছাড়তে বলল, দূর, কাল আবার পাত্রপক্ষ। মা বলল ছেলে নাকি ফরেন রিটার্নড। ভাব একবার। পিউ ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। পরনে কালো জেগিন্স, সাদা শর্ট শার্ট, চুলটা পনিটেল করা, কানে ছোট টপ। তাহলে তো ভালোই, তোর জন্য পারফেক্ট, যাকে বলে মেড ফর ইচ আদার। রাখ তো তোর মেড ফর ইচ আদার। তিতলি মুখ বেঁকালো। তুই তো জানিস আমি এসব অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস করি না। তার চেয়ে বন্ধুদের সাথে ঘরের মাঠে বসে আড্ডা মারা, নন্দনে থিয়েটার করা ঢের ভালো। পিউ আবার তিতলিকে আরও বেশি করে রাগাতে বলল, তুই শিল্প সাহিত্য আর সে বিজনেস ম্যানেজমেন্ট, মেড ফর ইচ আদার না হোক অপোজিট অ্যাট্রাক্ট। তুই এবার থামবি প্লিজ। তিতলি রাগ দেখালো। পিউ হেসে গড়িয়ে পড়ল, তুই আর ফরেন রিটার্নড, তোর কপাল আছে। এনারাই বর। তুই শাড়ি পরে চা ঢালবি আর উনি ল্যাপটপে অফিস করবেন। ব্যাকগ্রাউন্ডে আধুনিক সুরে রবীন্দ্রসঙ্গীত জ্বলবে। একদম ইনস্টা পারফেক্ট কাপল রিল। চুপ কর তো, আমি বিয়েই করব না। তিতলি সিগারেটটা নিভিয়ে দিল অ্যাস্ট্রেতে। ছাইদানিটা মাটির, তিতলি নিজে বানিয়েছিল কলেজের টেরাকোটা ওয়ার্কশপে। ওপরে নীল হলুদ নকশা। মাকে ম্যানেজ করতে হবে। কি করে? পিউ ভুরু তুলল। ওর ফোনটা বাজছে, কোনো ভেন্ডরের কল। কেটে দিল। দেখ, সত্যি কথাটা বল, তুই তো স্ট্রেট ফরওয়ার্ড। বল যে তোর এখন বিয়ের মুড নেই, কেরিয়ার আর থিয়েটার এসব নিয়ে ভাবছিস। জানি না, তবে মিথ্যে বলে লাভ নেই, ধরা পড়ে যাব। মা এমনিতেই আমার উপর খাপ্পা। গত সপ্তাহে এক্সিবিশনের জন্য যে টাকাটা চেয়েছিলাম দেয়নি, বলেছে বিয়ের পর বরের টাকায় আর্ট করিস।
পিউ তিতলির কাঁধে হাত রাখলো। শোন, কাল গিয়ে দেখ, ছেলেটা যদি বোরিং হয় আমি আছি। আমরা প্ল্যান বি রেডি রাখবো। আমি 3টে এসকেপ রুট ভেবে রেখেছি। 1, পেট ব্যথার নাটক। 2, ইমার্জেন্সি ফোন কল। 3, আমি গিয়ে সিন ক্রিয়েট করব। তিতলি হেসে ফেলল। তুই পারিসও। ইভেন্ট ম্যানেজ করে করে তোর মাথাটাই গেছে। ইভেন্ট না রে, এক্সপিরিয়েন্স। পিউ চোখ টিপল। আমি চাই প্রতিটা মুহূর্ত পারফেক্ট হোক, তোর বিয়েটাও। কিন্তু তুই না চাইলে সেটা ডিজাস্টার। আর আমি ডিজাস্টার ম্যানেজমেন্টেও এক্সপার্ট। তখনই মায়ের গলা। তিতলি, কাল রেডি থাকিস, 4টের সময় বেরোবো। শাড়ি পরবি কিন্তু, আকাশি জামদানিটা বের করে রেখেছি। তিতলি মুখ ভ্যাংচালো। হ্যাঁ মা, যাচ্ছি। পিউয়ের দিকে তাকিয়ে ফিস ফিস করল। দেখলি তো শাড়ি, আমার দ্বারা হবে না। শাড়ি সামলাবো না ছেলে দেখব। পিউ তিতলির বিনুনি ধরে টান দিল। আমি সকালে আসব, শাড়ি পরিয়ে চুল বেঁধে একদম দুলহান বানিয়ে দেব। ট্রাস্ট মি, আমার পোর্টফোলিওতে ব্রাইডাল লুক অ্যাড হয়ে যাবে। সাউথ সিটির ক্যাফে কফি ডেতে মুখোমুখি বসল দুই পক্ষ। সৌম্য মাকে নিয়ে ঢুকতেই দেখল কোনার টেবিলে একজন ভদ্রমহিলা আর একটি মেয়ে বসে আছে। মেয়েটার পরনে হালকা আকাশি জামদানি, চুল খোলা, কানে ছোট্ট মুক্তোর দুল, গলায় চিকন চেন। পিউ সকালবেলা এসে ঘণ্টাখানেক ধরে সাজিয়েছে। দেখ, শাড়ি পরলেই তোকে কেমন লক্ষ্মী লাগে, ছেলেপক্ষ ফিদা হয়ে যাবে। তিতলি খিচিয়েছিল। আমি ফিদা করার জন্য বসে নেই। নমস্কার দিদি, কেমন আছেন? সৌম্যর মা এগিয়ে গেলেন। ভদ্রমহিলা তিতলির মা মালবিকা দেবী হেসে বললেন, ভালো দিদি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই আমার মেয়ে তিতলি। তিতলি মুখ তুলে নমস্কার করতেই সৌম্যর চোখ আটকে গেল। আরে, এ তো সেই দোকানের মেয়েটা। শাড়িতে চেনাই যাচ্ছে না, কিন্তু ওই চোখ, ওই কোঁকড়ানো চুলের ঢেউ, ভুল হয় না। পিউ সকালে বলেছিল, চোখে কাজলটা একটু মোটা করে দিলাম, তোর চোখ এমনি গল্প বলে। সৌম্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। আপনি? তিতলির বুক ধরাস করে উঠল। গলা শুকিয়ে কাঠ, হাতের তালু ঘামছে। এই রে, ওকে কিভাবে চিনল? কোথায় কি অবস্থায় দেখেছে কে জানে। মালবিকা দেবী অবাক। কি ব্যাপার, তোমরা দুজনে একে অপরকে চেনো নাকি? সৌম্য সামলে নিল নিজেকে। মায়ের দিকে তাকিয়ে বলল, না না, চিনি না, পাড়ায় দেখেছি মনে হচ্ছিল, অন্য কাউকে ভেবেছিলাম। তারপর তিতলির দিকে তাকিয়ে চোখ সরু করল। কফি অর্ডার দেওয়ার পর সৌম্য উঠে দাঁড়ালো। তিতলির মায়ের দিকে তাকিয়ে বলল, আমি আপনার মেয়ের সাথে একটু আলাদা কথা বলতে পারি, যদি আপনাদের দুজনেরই আপত্তি না থাকে। মালবিকা দেবী আর সৌম্যর মা চোখ চাওয়াচাই করে হেসে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোমরা আজকালকার ছেলে মেয়ে, এখন তো এটা স্বাভাবিক। তোমরা ওদিকের টেবিলে বসে কথা বলো। দূরে কোণার দিকে একটা ফাঁকা টেবিল দেখিয়ে দিল। কাচের ওপারে সাউথ সিটির ফোয়ারাটা দেখা যাচ্ছে। নতুন টেবিলে এসে বসতেই তিতলি টেবিলের ন্যাপকিন খুঁটতে লাগলো। এসির হাওয়ায় শাড়ির আঁচলটা একটু উঠছে, আঙুলে পিউ পরিয়ে দেওয়া আংটিটা ঘোরাচ্ছে। সৌম্য গলা নামিয়ে বলল, আপনাকে আমি সেদিন দোকানে দেখেছি, সিগারেট কিনছিলেন। তিতলির মুখ লাল হয়ে গেল, কান গরম হয়ে উঠল। পিউ বারবার বলেছে, দেখ, লুকোবি না, যা সত্যি তাই বলবি, আত্মবিশ্বাসটাই আসল। কিন্তু সামনাসামনি এত নার্ভাস লাগছে কেন? দেখুন, প্লিজ বাড়িতে বলবেন না, মা জানলে খুব কষ্ট পাবে। বাড়িতে ফিরে প্রচুর চেঁচামেচি শুরু করবে। বাবার এমনিতেই আমাকে নিয়ে যথেষ্ট প্রেশার আছে। হার্টের পেশেন্ট মানুষ। আর তাছাড়াও আমি ছাড়ার চেষ্টা করছি। ছাড়ার চেষ্টা করছেন নাকি লুকিয়ে খাচ্ছেন? সৌম্য সোজা তাকালো। কফির কাপটা নামিয়ে রাখলো। চোখে কোনো বিচার নেই, শুধু কৌতূহল। তিতলি চুপ। সত্যিটা হলো, মাঝে মাঝে খায়, যখন খুব টেনশন হয় বা লেখা আটকে যায় বা থিয়েটারের রিহার্সালে ডায়লগ ভুলে যায়। পিউ জানে, পিউই ওকে একটা ছোট রুল বুক বানিয়ে দিয়েছে, যতটা সম্ভব কম আর কারোর সামনে না। সৌম্য একটা শ্বাস ফেলল। ঠিক আছে, বলবো না, কিন্তু একটা কথা, আপনাকে আমার সেদিনই খুব ভালো লেগে গিয়েছিল। আমি এই বিয়েতে রাজি, প্লিজ খুব
আপত্তি না থাকলে আপনিও হ্যাঁ বলে দিন। খালি একটাই কথা, আমার সাথে যাই হোক মিথ্যে বলবেন না। আমি মিথ্যে একদম সহ্য করতে পারি না। আপনার যা অভ্যাস, যা পছন্দ সব সত্যি বলবেন। পারবেন? তিতলি অবাক হয়ে তাকালো। ধমক না, ব্ল্যাকমেল না, জ্ঞান না, শুধু একটা শর্ত, সত্যি কথা। এতদিন সবাই ওকে বদলাতে বলেছে, এই প্রথম কেউ ওকে ওর মতন থাকতে দিচ্ছে। পিউয়ের কথাটা মনে পড়ল, যে তোকে স্পেস দেবে সেই তোর মানুষ। ধীরে ধীরে মাথা নাড়ল। কথা দিলাম আমি চেষ্টা করব ছেড়ে দিতে, কিন্তু আপনাকে বিয়ে করব প্রমিস করতে পারছি না। ভেবে দেখব চেষ্টা চরিত্র করা যায় কিনা। প্রমিস করতে হবে না, চেষ্টাটাই এনাফ। সৌম্য হালকা হাসল। আর হ্যাঁ, আমি একটু গোছানো টাইপ, সেটা নিয়ে আশা করি আপনার প্রবলেম নেই। তিতলি ফিক করে হেসে ফেলল। টেবিলের ওপারে দুই মা তখন বিয়ের মেনু নিয়ে আলোচনা করছেন। মালবিকা দেবী বলছেন, বিয়েতে অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না। তিতলির এক বন্ধু আছে পিউ, ও সব অ্যারেঞ্জ করে দেবে। মেয়েটা অসাধারণ। গতবার আমার বোনের মেয়ের বিয়েতে ওই সব অ্যারেঞ্জমেন্ট করেছিল। সৌম্যর মা আগ্রহী হলেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। বিয়েটা হয়েই গেল ৩ মাসের মধ্যে। রেজিস্ট্রি আর ছিমছাম, কিন্তু খুব গোছানো একটা অনুষ্ঠান। পুরোটার কোঅর্ডিনেশন করলো পিউ। তিতলি প্রথমে রাজি হয়নি। আমার বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট কেন? পিউ ধমকেছিল, চুপ, এটা তোর বিয়ে না, দুটো পরিবারের মিলন। আর মিলনটা যাতে স্মুথ হয় সেটা দেখার দায়িত্ব আমার। তুই শুধু হাসবি, কাঁদবি আর কবিতা লিখবি, বাকিটা আমি বুঝে নেব। পিউই ঠিক করলো থিম, উল্টো স্রোত। কার্ডে নীল সবুজ রং জল, মেনুতে ফিউশন ফুড, ফটো বুথে তিতলির আঁকা আর সৌম্যর কফির কাপ, এমনকি রিটার্ন গিফট ছোট ক্যানভাস আর তুলি। সৌম্যর মা বলেছিলেন, মেয়েটার মাথায় প্ল্যানিং ছাড়া কিছু নেই। তিতলি ভেবেছিল এই ছেলে নিঘাত ওকে কন্ট্রোল করবে, কিন্তু হলো উল্টো। ফুলশয্যার রাতে সৌম্য বলল, শুনুন ম্যাডাম, আপনার ঘর আপনি এলোমেলো রাখুন, অসুবিধা নেই, আমি গুছিয়ে নেব। আমার শুধু একটাই রিকোয়েস্ট, লুকিয়ে লুকিয়ে দেদার সিগারেট খাবেন না। ওটা মোটেই ভালো জিনিস নয়, শরীর খুব তাড়াতাড়ি খারাপ করবে। আর বাড়িতে যদি খুব ইচ্ছে করে আমাকে বলবেন, আমি বারান্দায় চলে যাব। আসলে গন্ধটা আমার সহ্য হয় না, ছোটবেলায় অ্যাজমা ছিল তো। তিতলির চোখে জল এসে গেল। আপনি এত ভালো কেন? ভালো না, প্র্যাকটিক্যাল। সৌম্য কাঁধ ঝাঁকালো। আপনাকে বদলাতে গেলে দুজনেই আনহ্যাপি হব, তার চেয়ে মেনে নেওয়া ভালো। তবে হ্যাঁ, দিনে যতটা সম্ভব কম। ডিল? তিতলি হেসে ফেলল, ডিল। কিন্তু ঝামেলা শুরু হলো মাসখানেক পর। একদিন সৌম্য অফিস থেকে ফিরল রাত ৮টায়। ক্লায়েন্ট মিটিংয়ের মাথা ধরে গেছে। ফ্ল্যাটের দরজা খুলেই থমকে গেল। গোটা ড্রয়িং রুম লণ্ডভণ্ড। সোফার উপর একটা আধ আঁকা ক্যানভাস, লাল নীল রং ছিটকে পড়েছে কুশনে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ৪-৫টা কবিতার খাতা, পাতা উল্টানো। ৩টে চায়ের কাপ, একটায় লিপস্টিকের দাগ, একটা উপর হয়ে আছে, চা শুকিয়ে দাগ হয়ে গেছে মার্বেলে। পাশে চিপসের প্যাকেট, অর্ধেক খাওয়া। দেওয়ালে স্যালোটেপ দিয়ে সাটা কতগুলো চারকোল স্কেচ। জানলার গ্রিলে ঝুলছে ভেজা তুলি। ঘরের মাঝখানে তিতলি বসে আছে, পরনে একটা পুরনো পাঞ্জাবি, চুল খোপা করে কাঠি গোজা, গালে নীল রঙের ছিটে। সামনে ইঞ্জেল, তাতে আঁকছে। পায়ের কাছে ছড়ানো প্যাস্টেল, পেন্সিল, ছুরি। ঘরে টারপিন তেল আর রঙের গন্ধ। সৌম্যটাই ঢিলে করতে করতে মাথার যন্ত্রণাটা বাড়ল। জুতো খুলে সোফার পিছন থেকে ঝাঁটা বের করলো। সকালেই গুছিয়ে গেছিল। তিতলি আর চোখে দেখে বলল, উফ, আবার রাগ করলে? রোজ রোজ গোছাও কেন? থাক না, আমার কাজের মুডটা নষ্ট হয়ে যায় গোছানো দেখলে। সৌম্য চিপসের প্যাকেট তুলতে তুলতে বলল, তিতলি, তুমি ছড়াও কেন? রাখার জায়গা তো আছে। এই যে স্টোর রুমটা তোমার স্টুডিও করলাম, ওখানে করো। আমার রাখতে ইচ্ছে করে না, কাজের সময় হাতের কাছে সব চাই। আর আমার ইন্সপিরেশন আছে এই এলোমেলোতে। গোছানো ঘর দেখলে আমার ব্রেন কাজ করে না, মনে হয় যেন আইসিইউ। তিতলি তুলিটা কানে গুঁজে প্যালেটে সবুজ রং ঘষতে লাগলো। তুমি বরং আজ বাইরে থেকে খেয়ে এসো, আমার হয়ে গেল বলে।
সৌম্যর ধৈর্যের বাঁধ ভাঙল। সারাদিন অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট সামলাবে, ট্রাফিক ঠেলে এসে এই দৃশ্য রোজ ভালো লাগে না। কালও রাত 11টায় ফিরে এই অবস্থা দেখেছে। তিতলি, এটা বাড়ি, আর্ট স্টুডিও না। কমন স্পেসে এভাবে ছড়িয়ে রাখলে লোকজন এলে কি ভাববে? একটু সিভিক সেন্স থাকবে তো নাকি? আমি তো তোমার স্টুডিওতে হাত দিই না। গলাটা একটু চড়ে গেছিল। তিতলি এই প্রথম সৌম্যকে এভাবে রাখতে দেখল। 3 মাসেই প্রথম। ওরও জেদ চেপে গেল। তুলি ছুঁড়ে ফেলে দিল। বেশ, করব না গোছগাছ। আমার ক্রিয়েটিভ স্পেসে কেউ নাক গলাবে না বলেছিলে। এখন তো পুরো বাড়িটাই তোমার নিয়মে চলবে দেখছি। আপনার সুবিধা হলে আপনি আলাদা ঘরে শোন। আমার এই এলোমেলো আমি ছাড়তে পারবো না। কথাটা বলেই তিতলি বুঝল ভুল করে ফেলেছে। সৌম্যর মুখটা থমথমে হয়ে গেল, চোখ দুটো কেমন ফাঁকা। কিছু না বলে ঘরে ঢুকে দরজা দিল, শব্দ করে না, আস্তে। আর তাতেই তিতলির বুকটা মোচড় দিল। রাত 10টা। তিতলি ভাত বেড়ে খেতে ডাকতে গেল, দরজায় টোকা দিল। সৌম্য, খাবে না? সরি, রাগের মাথায় বলে ফেলেছি। ওপাশ থেকে উত্তর নেই। তিতলির খাওয়া হলো না। ক্যানভাসের দিকে তাকালো, রংগুলো কেমন বিশ্রী লাগছে। সব গুটিয়ে স্টুডিওতে ঢুকিয়ে দিল। ড্রয়িং রুম মুছল, কাপ তুলল, কুশন ঝাড়ল, কিন্তু মনটা খচখচ করছে। সারা রাত ঘুম হলো না। ব্যালকনিতে বসে রইল। একবার সিগারেট ধরাতে গিয়েও পারল না। প্যাকেটটা হাতে নিয়ে বসে থাকলো। পিউকে ফোন করলো রাত 1টায়। পিউ, আমি খুব বাজে কাজ করে ফেলেছি। পিউ ঘুম জড়ানো গলায় বলল, কি করেছিস? খুলে বল। সব শুনে পিউ বলল, কাল সকালে ওর ফেভারিট ব্রেকফাস্ট বানা। আর সরি বল। ইগো রাখিস না। রিলেশনশিপ ম্যানেজমেন্ট সবচেয়ে কঠিন ইভেন্ট, বুঝলি? এখানে কোনো স্ক্রিপ্ট চলে না। ভোরের দিকে দরজা খুলে দেখে সৌম্য সোফায় ঘুমিয়ে আছে, একটা কুশন জড়িয়ে কুকড়ে, চোখের নিচে কালি। এসিটা বন্ধ, গরমে ঘেমে গেছে। তিতলির বুকটা হু হু করে উঠল। চুপচাপ চা বানালো, আদা দিয়ে কড়া করে। সৌম্যর পছন্দ। টেবিলে চা রেখে আস্তে ডাকলো, সৌম্য, চা খাও। সরি, কাল রাগের মাথায় বলে ফেলেছি। আমি আমি তোমাকে হার্ট করতে চাইনি। সৌম্য ধর্মর করে উঠে বসলো, চোখ লাল। চায়ে চুমুক দিয়ে বলল, ইটস ওকে, আমারও রাগ করা উচিত হয়নি। আমি আসলে কাল মিটিংটা খুব খারাপ গেছে। মাথা গরম ছিল। এতটা ওভার রিয়েক্ট করা উচিত হয়নি। আমি তো তোমার এই স্বভাবটা জেনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিই ভুলে গিয়েছিলাম। তিতলি অবাক। না না, আমারও ঘরটা পরিষ্কার রাখার বিষয়টা খেয়াল রাখা দরকার ছিল। কমন স্পেস তো, আমি শুধু নিজের কথাই ভাবছিলাম। তুমি তো শুরু থেকেই একই আছো। আমি মনোভাব পরিবর্তন করে ফেলেছিলাম, এক্সপেকটেশন বাড়িয়ে ফেলেছিলাম। সৌম্য হাসল, হাসিটা ক্লান্ত। চলো একটা মাঝামাঝি রাস্তা বের করি। স্টোর রুমটা তো তোমার স্টুডিওই, সেটা তোমার রাজত্ব। ওখানে তুমি যা খুশি করো। ক্যানভাস ছড়াও, রং ফেলো, আমি ঢুকবো না, কিছু বলবো না, প্রমিস। আর বাকি বাড়িটা, বিশেষ করে ড্রয়িং রুম, ডাইনিং, আমরা দুজনে মিলে গুছিয়ে রাখবো। তুমি কাজ শেষ হলে 5 মিনিট সময় দিয়ে একটু গুছিয়ে নেবে, কেমন? তিতলির চোখে জল চলে এলো। এই লোকটা কেন এত বোঝে? আর আমার সিগারেট? ওই যে বললাম, যতটা সম্ভব কম। আমি থাকলে খেও না, আমার কষ্ট হয়। আর যখন খাবে, তোমার স্টুডিওর বারান্দায়, রুমের ভেতর না, কাপড়ে গন্ধ যায়। পাক্কা? তিতলি ছুটে গিয়ে সৌম্যকে জড়িয়ে ধরল। পাক্কা প্রমিস। তুমি এত ভালো কেন বলো তো? আমি কত খারাপ? কারণ আমার বউটা পাগলি। সৌম্য তিতলির কপালে চুমু খেলো। চুলে এখনো রঙের গন্ধ। আর পাগলিটাকে সামলাতে ভালো মানুষ হতে হয়। আর তুমি খারাপ না, তুমি শুধু তুমি। সেদিন বিকেলে পিউ এলো, পুরো ঘটনা শুনে বলল, দেখলি, বলছিলাম না, কমিউনিকেশনটাই আসল। তোরা দুজনেই নিজের জায়গায় ঠিক, শুধু ব্রিজটা বানাতে হবে। আমি পরের বার তোদের অ্যানিভার্সারির থিম ভেবে রেখেছি, দ্য আর্ট অফ ব্যালেন্সিং। অর্ধেক গোছানো, অর্ধেক এলোমেলো। তিতলি পিউকে জড়িয়ে ধরল। তুই না থাকলে আমি কি করতাম রে? 6 মাস পর, রবিবার সন্ধে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তিতলি ব্যালকনিতে দাঁড়িয়ে, হাতে সিগারেট নেই, হাতে 1 কাপ আদা চা। পাশে সৌম্য দাঁড়িয়ে, হাতে কফি মগ। ব্যালকনির গ্রিল বেয়ে জুঁইলতা উঠেছে, বৃষ্টির জলে ভিজে গন্ধ ছাড়ছে। দূরে সাউথ সিটির আলোগুলো ঝাপসা।
নিচের রাস্তায় গাড়ির হেডলাইটগুলো জলের উপর লম্বা লম্বা আলো ফেলছে। কি গো, আজ খাবে না? সৌম্য জিজ্ঞেস করলো। তিতলি মাথা নাড়ল। না, ইচ্ছে করছে না, তোমার কফির গন্ধটা বেশি ভালো লাগছে। আর আজ স্কেচটা দারুণ হয়েছে, মুডটা ভালো। তিতলির স্টুডিওতে এখন একটা নিয়ম হয়েছে, কাজের শেষে 5 মিনিট সব রং তুলি খাতায় একটা বড় ট্রেতে তুলে স্টুডিওতে রেখে আসে। প্রথম প্রথম ভুলে যেত, সৌম্য মনে করাতো না, নিজেই চুপচাপ তুলে রাখতো। তিতলির খারাপ লাগতো, এখন নিজেই করে। বাবা, উন্নতি হয়েছে দেখছি। সৌম্য হেসে ওর কাঁধে হাত রাখলো। তিতলি সৌম্যর বুকে মাথা রাখলো। জানো, আগে ভাবতাম অপোজিট মানুষরা একসাথে থাকতে পারে না, এখন বুঝি অপোজিট বলেই পারে। তুমি আমাকে ব্যালেন্স করো, আমি তোমাকে। তুমি না থাকলে আমি হয়তো ক্যানভাসেই ডুবে যেতাম, খাওয়া দাওয়া ভুলে যেতাম। একদম, তুমি আমার লাইফের এলোমেলো আর্ট, আর আমি তোমার ফ্রেম। সৌম্য তিতলির ভেজা চুল সরিয়ে দিল। তুমি না থাকলে আমার গোছানো জীবনটা বড্ড সাদামাটা হয়ে যেত, মিসেস এলোমেলো। অফিসার এক্সেল সিট, এই নিয়েই বাঁচতাম। এখন রবিবার করে তোমার সাথে নন্দনে যাই, থিয়েটার দেখি। তিতলি মুখ তুলে বলল, আর তুমি না থাকলে আমার এলোমেলো জীবনটা ছন্নছাড়া হয়ে যেত, মিস্টার পারফেক্ট। আমি হয়তো না খেয়ে না ঘুমিয়ে শুধু আঁকতামই। থ্যাংক ইউ আমাকে সামলানোর জন্য। তখনই কলিং বেল বাজলো। সৌম্য দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো পিউ। হাতে একটা বড় ছাতা, আরেক হাতে কেকের বাক্স। শাড়ি পরে এসেছে, চুলটা কার্ল করা। সারপ্রাইজ, তোদের হাফ ইয়ারলি অ্যানিভার্সারি না আজ? আমি ভুলিনি। তিতলি লাফিয়ে উঠল। তুই? তোকে কে বলল? কি আবার, আমার ক্যালেন্ডারে সব লেখা থাকে। পিউ ছাতাটা মুড়ে স্ট্যান্ডে রাখলো। ক্লায়েন্টের ডেট ভুলি না, আর বেস্ট ফ্রেন্ডের অ্যানিভার্সারি বলবো? ইম্পসিবল। পিউ ব্যাগ থেকে 3টে ওয়াইন গ্লাস বের করলো। নিজের কালেকশন থেকে এনেছি, আজ সেলিব্রেট করব। কিন্তু নো অ্যালকোহল, অ্যাপেল জুস দিয়ে চলবে। ডাইনিং টেবিলে কেকটা রাখলো। ওপরে লেখা দ্য আর্ট অফ ব্যালেন্সিং। অর্ধেকটা ফন্ডেন্ট দিয়ে গোছানো বইয়ের তাক, অর্ধেকটা রং তুলির ছড়াছড়ি। সৌম্য হেসে বলল, এটা তো তুমি সেই ঝড়ের পরের দিন বলেছিলে। ইয়েস, আমি তখনই থিমটা লক করে দিয়েছিলাম। পিউ কেক কাটার ছুরিটা তিতলির হাতে দিল। আমার কাজই হলো মুহূর্তগুলোকে ডিজাইন করা। তোমাদের ঝগড়াটাও একটা মুহূর্ত ছিল, সেটাকে সুন্দর মেমোরিতে বানাতে হবে না? 3জনে ব্যালকনিতে এসে দাঁড়ালো। পিউ আপেল জুস ঢাললো গ্লাসে। চিয়ার্স টু দ্য মোস্ট আনলাইকলি বাট মোস্ট পারফেক্ট কাপল আই নো। তিতলি পিউকে জড়িয়ে ধরলো। তুই না থাকলে আমাদের বিয়েটাই হতো না, আর বিয়ের পরের ওই ঝড়টা আমি সামলাতে পারতাম না। তুই রাত 1টায় ফোন ধরে যে অ্যাডভাইসগুলো দিলি, ওগুলোই কাজে লেগেছে। পিউ চোখ মটকালো। আমি তো প্রফেশনাল, রিলেশনশিপ হোক বা রিসেপশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট আমার সাবজেক্ট। তুই আর্ট কর, সৌম্যদা এক্সেল করুক, আর আমি এক্সপিরিয়েন্স বানাই। পারফেক্ট টিম। সৌম্য মাথা নাড়ল। সত্যি, তোমার মতো বন্ধু থাকলে লাইফের ইভেন্টগুলো আর টেনশনের হয় না। বাই দ্য ওয়ে, তুমি এবার নিজের ফার্ম খুলে ফেলো, পিউ প্যানার্স। আমরা প্রথম ক্লায়েন্ট হব। নেক্সট অ্যানিভার্সারির দায়িত্ব তোমার। পিউয়ের চোখ চকচক করে উঠল। ব্যালকনির আলোয় ওর মুখটা ঝলমল করছে। ডান, অলরেডি নাম রেজিস্টার করে ফেলেছি। লোগো রেডি। ট্যাগলাইন, উই ডোন্ট প্ল্যান ইভেন্ট, উই ডিজাইন মেমোরিজ। তোদের বিয়েটা ছিল আমার পাইলট প্রজেক্ট, সাকসেসফুল। এবার স্কেল করব। বাইরে বৃষ্টির জোর বাড়ল, জুঁইয়ের গন্ধটা আরও তীব্র হলো। আর ঘরের ভেতর 2টো উল্টো স্বভাবের মানুষ আর একটা প্ল্যানিংয়ের জিনিয়াস 3জনে মিলে একটা নতুন গল্পের প্লট তৈরি করে ফেললো। স্টুডিওর ব্যালকনির অ্যাস্ট্রেতে এখনো 2-1টা সিগারেটের টুকরো পড়ে থাকে মাঝে, কিন্তু আজ সেখানে শুধু বৃষ্টির জল আর সিগারেটের ধোঁয়া নয়, আদা চা, কফি আর অ্যাপেল জুসের গন্ধ মিশিয়ে একটা নতুন ধোঁয়া উঠছে এখন ওদের ব্যালকনিতে। আপোষের, বোঝাপড়ার আর বন্ধুত্বের ধোঁয়া।